সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাসান ওয়ালি। শুরুতে জেনে নেব এখনকার প্রধান শিরোনাম। দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিস্থলে ভিড়। নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই সুসংহত হবে দেশের গণতন্ত্র, আশা মির্জা ফখরুলের। বিএনপির বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনৈতিক টানাপোড়েন, মত বিশ্লেষকদের। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক পিষ্ট হয়ে রাজশাহীতে প্রাণ গেল 4 ব্যবসায়ীর। রাজধানী মালিবাগ ফ্লাইওভারে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত 2। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার পাঠ্য বইয়ের মান আগের চেয়ে ভালো বললেন উপদেষ্টা। এবং নদীবেষ্টিত কুষ্টিয়ায় শিল্পায়ন হলেও জায়গার অভাবে বাড়ছে না শিল্পাঞ্চল। খরা মৌসুমেও পদ্মাগড়ায় নদীর চরে ফলছে কোটি কোটি টাকার ফসল। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কিংবা চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক, নির্বাচনের পথচলায় আজকে আমরা চলে এসেছি সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা লালন ফকিরের যেমন স্মৃতিধন্য কুষ্টিয়া, একই সঙ্গে মীর মোশাররফ হোসেন কিংবা কাঙ্গাল হরিনাথের মতো মানুষদেরও কিন্তু এই কুষ্টিয়াতে তাদের জন্ম। 150 বছরের পুরনো এই কুষ্টিয়া জেলা জুড়ে রয়েছে কিন্তু অনেক ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ এই জেলাটি। 6টি উপজেলা, 7টি থানা মিলে গঠিত, মোট 4টি সংসদীয় আসন। আমরা এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়া 4-এর কুমারখালীতে। এখানে রয়েছেন আজকে আমরা পেয়েছি বেশ কিছু মানুষ, নানান শ্রেণী পেশার মানুষকে আমরা এই জায়গাটিতে পেয়েছি। তাদের সঙ্গে কথা বলবো, নির্বাচনী ভাবনা জানবো তাদের, একই সঙ্গে কুষ্টিয়ার সমস্যাগুলো আমরা জানবো, তা থেকে উত্তরণের পথ নিশ্চয়ই এই আলোচনার মধ্য দিয়ে চলে আসবে। আমার সঙ্গে রয়েছেন বেশ কিছু মানুষ। আমি শুরুতেই, যেহেতু আমরা যে জায়গাটিতে রয়েছি এটি একেবারেই কুষ্টিয়ার যে লালনের মাজার, সেই মাজারের ঠিক উল্টো পাশে, আপনি বসুন প্লিজ, আপনার কাছে আসি, সেই মাজারের পাশে এই মাঠটিতে আমরা রয়েছি। অর্থাৎ কুষ্টিয়া তো খুবই ইতিহাস, ঐতিহ্য এবং একই সঙ্গে শিল্প সাহিত্যের একটি তীর্থভূমি বলা চলে। এখনকার আসলে যে শিল্প সাহিত্যের চর্চা, সেটির অবস্থানটা আসলে কীরকম, মূলধারায় কতটুকু পৌঁছাতে পারলো? দেখেন, কুষ্টিয়া বাংলা সাহিত্য সংস্কৃতির রাজধানী নামে খ্যাত এই কুষ্টিয়া জেলা। সেই সাথে এই কুষ্টিয়া 4 কুমারখালীতে যে খ্যাতনামা যে সাহিত্য সংস্কৃতির যারা উজ্জ্বল নক্ষত্র, বিষাদ সিন্ধু রচয়িতা মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ, রবি ঠাকুর, শিল্প সাহিত্য চর্চাটা আসলে এখন কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকাতে, প্রত্যন্ত গ্রামে, ঘরের মধ্যে আসলে কীরকম আছে? আসলে শিল্প এবং সংস্কৃতির যে চর্চা, সেই চর্চার যথেষ্ট পরিমাণ একাডেমিক কোনো প্রতিষ্ঠান নেই এখানে, একমাত্র শিল্পকলা একাডেমি ছাড়া। এখানে আমি মনে করি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল গানের মরমী সাধক লালন সাইজির যে তীর্থভূমি সহ এখানে অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম এই কুমারখালীর মাটিতে। আপনি বলছিলেন যে একাডেমিক প্রতিষ্ঠানটি সেভাবে নেই, এত বছরও আসলে কেন গড়ে উঠলো না? আসলে এটা গড়ে উঠলো না, এটা ভ্যারি করে বিভিন্ন সরকারি পৃষ্ঠপোষকতার উপরে। তা আমি আগামী দিনে আমার প্রত্যাশা এই এলাকার পক্ষ থেকে যে যেহেতু বাংলা সাহিত্যের এখানে আপনার রাজধানী বলা হয়, সংস্কৃতির রাজধানী বলা হয়, এই রাজধানীতে সারা বাংলাদেশের যে শিল্প সংস্কৃতির যে রাজধানী, এটার মান উত্তরণের জন্যে আমি মনে করি এখানে যথেষ্ট পরিমাণ শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি। আমরা আবারও আপনার কাছে আসবো, যেরকমটি আমরা শুরুতে আসলে শিল্প সাহিত্য একজনের, এখানে একজন বিশিষ্ট নাগরিক, তার কাছ থেকে আসলে জানছিলাম। আমরা জানতে চাই একজনের কাছে, আমার যারা আসলে আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গাটিতে আছেন, আপনার নাম এবং পরিচয়টা একটু জানতে চাই। অধ্যাপক নুরুল ইসলাম আসাদ।
আমরা জানি যে বাঘা যতীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একেবারে কুষ্টিয়ায় জন্ম, অগ্রণী ভূমিকা রেখেছেন এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময়ও এই জায়গাটিতে মুজিবনগর সরকার গঠিত হয়েছে। মেহেরপুর তখন এই কুষ্টিয়ার সঙ্গেই ছিল। ইতিহাস ঐতিহ্যে একেবারে সমৃদ্ধ একটি জেলা কুষ্টিয়া। ছোট করে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ইতিহাস ঐতিহ্য অর্থাৎ হাজারো ঐতিহ্যের নাম হচ্ছে কুষ্টিয়া জেলা, যেখানে ঐতিহ্য এবং সংস্কৃতি নির্ভর কুষ্টিয়া। এখানে জন্মগ্রহণ করেছেন ডক্টর কাজী মোতাহার হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট অক্সফোর্ড। ডক্টর কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ডিপার্টমেন্টের উন্মোচন করেছেন এবং উদ্বোধক ছিলেন উনি, যিনি বিশ্বমানের দাবারু, বিশ্বমানের সাহিত্যিক। ডক্টর কাজী মোতাহার হোসেনের জন্ম এই পণ্যভূমিতে। এইখানে লালনভূমি আমরা খ্যাত। আমরা লালনকে শুধু বুকে লালনই করি না, আমরা লালনকে বুকে ধারণ করেছি। কিন্তু সেই মান অনুযায়ী আজকে লালন যেমন বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে, এই কুষ্টিয়াকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি করে দিয়েছে। সেই লালনকে আমরা ধারণ করেও আমরা প্রাতিষ্ঠানিক কোনো রূপ দিতে পারিনি। আমি মনে করি আমাদের সব কিছু তো রাজনীতির মধ্যে সীমাবদ্ধ। যারা সরকার পরিচালনা করে তারা কোনো সংগঠনের নেতাকর্মীরা। আমি মনে করি এখানে লালন নামে একটি বিশ্বমানের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক এবং আগামীতে যারা আজকে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি, যেহেতু এখানে যারা নেতৃবৃন্দ বিভিন্ন দল থেকে নির্বাচন করছে, তাদের মধ্যে যেমন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, উনি একটা জাতীয় পর্যায়ের নেতৃত্ব দেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আপনি বলছিলেন যে একটি লালনের নেতৃত্বে হোক, তেমন দাবি করছিলেন তিনি একজন গবেষক। আমরা একটু কথা বলতে চাই যে কুষ্টিয়া, আমরা জানি যে এখন চালের জন্য কুষ্টিয়া অনেক বিখ্যাত, অর্থাৎ সারা দেশে যে চাল যায় সেটি কুষ্টিয়াতে হয় এবং এটি আসলে আমরা জানি যে বেশ কয়েক বছর ধরেই কুষ্টিয়া চালের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। এখনকার পরিস্থিতিতে আসলে চালের বাজার, মোকাম সব মিলিয়ে কী ধরনের সম্ভাবনা আছে আরও বেশি? আপনার নাম পরিচয়টা দেখুন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি একজন রাজনীতিবিদ, কুষ্টিয়া কুমারখালী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। কুষ্টিয়াকে সবাই সংস্কৃতির রাজধানী হিসেবে চেনে এবং শিল্পনগরী হিসেবেও চেনে, কিন্তু আসলে কুষ্টিয়া এক সময় কৃষিরও রাজধানী ছিল। হারানো ঐতিহ্যের দিকে চিন্তা করলে দেখা যায় যে জিকে প্রকল্পের মাধ্যমে এই কুষ্টিয়া, ঝিনাইদহ এবং মাগুরা জেলায় ধানের এত ব্যাপক উৎপাদন হয়েছে যে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু কুষ্টিয়াতে একটা বাংলাদেশের সবচেয়ে বড় মুকাম, চালের মুকাম গড়ে উঠেছে খাজানগর। এই খাজানগরকে আমরা যদি আরও মোটিভেট করে আধুনিক করতে পারি তাহলে সারা বাংলাদেশে চালের যে বিপণন পদ্ধতি সেটা আমূল পরিবর্তন করা সম্ভব। সরকারি পৃষ্ঠপোষকতার কথা সরকারি সেটি কীরকম হতে পারে? কোনো স্পেসিফিক কোনো পরামর্শ আপনার? এটা চালের, বিশেষ করে চালের যে বাজার, এটা সরকার নিয়ন্ত্রণ করা উচিত এই মোকামকে কেন্দ্র করে। এখানে বেশি করে তত্ত্বাবধান করা বা সরকারের সবসময় দৃষ্টিগোচর রাখা উচিত। এবং আমি আরেকটা কৃষির বিষয়ে বলি যে এখানে কিন্তু এক সময় আখ এবং পাট এই দুইটাই কুষ্টিয়াতে বিখ্যাত ছিল, যার পরিপ্রেক্ষিতে এখানে একটা চিনি কল ছিল। সেই চিনি কলটা বন্ধ হয়ে গেছে। জিনিসও সেই জায়গাটিতে আমরা আসবো। যেমনটি তিনি বলছিলেন যে নানান ক্ষেত্রে কিন্তু আসলে ঐতিহ্যের শহর কুষ্টিয়া এবং নানান সমৃদ্ধ, তারা বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং একই সঙ্গে যদি তাদের যেই দেখভাল সেটি যদি থাকে, নজরদারি যদি থাকে, তাহলে এটি আরও বেশি সমৃদ্ধ হবে। আমরা একটু তরুণ ভোটার একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা ভোট দিবেন এবার। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। দীর্ঘ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনি কীরকম মনে করছেন? সব মিলে নির্বাচনী পরিবেশ কেমন এবং এই নির্বাচনকে ঘিরে আপনার মধ্যে কেমন উন্মাদনা কাজ করছে? আলহামদুলিল্লাহ ভালো। নির্বাচনী আসলে আমরা যে ইয়াং নেতৃত্ব ছেলেপেলেরা আছি তারা তো ভোট দিতে পারি নাই। এবার ইনশাল্লাহ আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো। সবার ইয়াং ছেলেপেলের মধ্যে ভোট দেওয়ার মানে মন মানসিকতাও উৎফুল্লতা আছে। যেমনটা আসলে বলছিলেন যে বেশ কয়েক বছরে বলছেন যেটি ভোট দিতে পারেন, আবারও নির্বাচনে তারা ভোট দিতে চান। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই পরিবেশ পাবেন সেমন প্রত্যাশা করছেন। আরেকজন আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। জি, আপনার নিশ্চয়ই আসবো। আচ্ছা, আপনার কাছে আসি। আপনার কাছে একটু জানতে চাই যে এখন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সামনে নির্বাচন, কেমন পরিবেশ দেখছেন? কেমন জনপ্রতিনিধি চান? জনগণ চাই কি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভালো প্রার্থী। যেমন জামাত শিবির দাঁড়াইছে ভোটে,
বিএনপি দাঁড়াইছে। জামাতের ভোট আছে, সিট কম, কিন্তু বিএনপির ভোট আছে, সিট বেশি। আপনি আপনার মতামত তো এই আমার মতামত, আমি যাকে মন তাকে দেবো, আমার ভোট আমি দেবো। মানে আপনার ভোটে যাতে আপনি নির্বিঘ্নে দিতে পারেন সেই প্রত্যাশা করছেন ভোটাররা। আসলে আমরা সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা জানি যে কুষ্টিয়াতে 4টি সংসদীয় আসন রয়েছে এবং 4টিতেই কিন্তু প্রায় সব রাজনৈতিক দল নিবন্ধিত তাদের প্রার্থী রয়েছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে কুষ্টিয়াতে তো আমরা নানান ধরনের যেই ঐতিহ্যের শহর, সমৃদ্ধের শহর আমরা দেখছিলাম। আমরা জানি এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তাদের আসলে মোটা দাগে কি করণীয় আছে? আমরা জানি যে ক্ষমতায় আসছে বিভিন্নভাবে গরিব দুঃখীর অর্থ মেরে খেয়েছে যারা। আমরা আশা করব যে যারা অতীতে মেরে খেয়েছে এবারের পাবলিক তাদেরকে আর ভোট দেবে না। সাধারণ ভোটাররা মানুষ চিনে ফেলেছে। এবার পাবলিক যাচাই বাছাই করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তেমনটি আসলে বলছিলেন একজন ভোটার। আমরা জানি যে এই কুষ্টিয়াতেই কিন্তু একসময় অনেক বেশি শিল্প কলকারখানা ছিল, নানান ধরনের কলকারখানা মানুষ কিন্তু আসলে কাজ করার সুযোগ পেতেন। যেরকম আমরা জানি যে এখানে পুরো এই উপমহাদেশের যে বস্ত্র শিল্পের সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান মোহিনী, সেটিও এখানে ছিল, বন্ধ হয়ে গেছে। চিনি কলকারখানা ছিল, চিনি মিল, সেটিও এখন বন্ধ। আপনার কাছে একটু জানতে চাই সব মিলে কর্মসংস্থানের কি অবস্থা কুষ্টিয়াতে? আমি শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি। কর্মসংস্থানের সুযোগ অন্যান্য জেলার তুলনায় যথেষ্ট ভালো হলেও বলবো যে এখনও প্রায় 33% কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমি বেকারত্ব বলবো না। আর কুষ্টিয়া শহরের আশেপাশে আসলে কুষ্টিয়া বিসিকের জায়গা নেই। আমরা মোহিনী মিলস যে পরিত্যক্ত ভবন মানে এলাকাটি আছে প্রায় 40 বছর যাবৎ পরিত্যক্তই আছে। এটিকে যদি আমরা বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে নতুনভাবে আমরা বরাদ্দ দিয়ে নতুন নতুন শিল্প কারখানা তৈরি করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কুষ্টিয়া কুমারখালী গামছা বা চাদরের জন্য কিন্তু বিখ্যাত। এগুলির জন্য ছোট ছোট যে বিল বা এসএমই প্রতিষ্ঠার সুযোগ আমাদের কুষ্টিয়ায় এখনও রয়েছে। সেই সাথে আমি বলবো যে সুগার মিলটা আমাদের দেশে চালু করা উচিত, অন্তত কুষ্টিয়া জগতের সুগার মিল, কারণ দেশীয় চিনির চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। যদিও আখ একটি দীর্ঘমেয়াদী ফসল, কৃষকরা আগ্রহী না। বাংলাদেশে সুগার বিট চাষ করা যায় কিনা বা এই অঞ্চলে সুগার বিট উৎপাদন করা যায় কিনা এবং সেই সুগার বিট দিয়ে কুষ্টিয়া সুগার মিল নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করার সুযোগ রয়েছে। জি ধন্যবাদ। একজন বলছিলেন যে আসলে নতুন নতুন যে কর্মক্ষেত্র সৃষ্টি করার সুযোগ রয়েছে, যেগুলো বন্ধ আছে সেগুলো আরও কীভাবে কাজে লাগাতে পারে সরকার, সেই ধরনের সুযোগও কিন্তু রয়েছে। সেই পরামর্শই কিন্তু আসলে আজকের এই আড্ডা থেকে মানুষের মতামতের মধ্য দিয়ে উঠে আসে। আমার সঙ্গে রয়েছেন আমাদের কুষ্টিয়ার যিনি প্রতিনিধিত্ব করেন সময় টেলিভিশন KSM রাশেদ। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই সংক্রান্ত আপনি যদি একটু উঠে আসেন প্লিজ। আপনি এই সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছেন, এই নানান সমস্যার কথা আমরা শুনছিলাম, সেটি যদি একটু বলেন যে কী কী বিষয় আসলে সেই প্রতিবেদনটিতে আপনি উঠে নিয়ে এসেছেন। আমি মূলত যে প্রতিবেদনতে উঠে নিয়ে এসেছি যে কুষ্টিয়া একজন সাংস্কৃতিক রাজধানী। এই রাজধানীটাকে আসলে যেটা যাতে পর্যটনের একটা অপার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা ব্রিটিশ আমল থেকেই এই কুষ্টিয়া শিল্প থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং কৃষি নির্ভরশীল, এবং এখানে যারা কৃষিকাজ যারা করে তারা কিন্তু আসলে খুব স্বল্প মূল্যে তারা সেচের ব্যবস্থা আছে, কারণ এখানে গঙ্গা কপোতাক্ষ একটা সেচ প্রকল্প রয়েছে। এটা আসলে খুবই আধুনিকায়ন করা খুবই প্রয়োজন, কারণ এই সেচ প্রকল্পের পরে কিন্তু 4টি জেলা 13 উপজেলার কৃষকরা কিন্তু নির্ভরশীল হয়ে আছে এবং তারা কিন্তু অনেক অন্যান্য জেলার তুলনায় কিন্তু তারা কম মূল্যে তারা আসলে উৎপাদন খরচ তাদের অনেক কম হয় এবং অন্যান্য জায়গার তুলনায় তার কৃষকরা আসলে অধিক ফসল কিন্তু উৎপাদন করে, কারণ ইতিমধ্যে কুষ্টিয়া জেলা কিন্তু বিশেষ করে পেঁয়াজ এবং খাদ্য উৎপাদনে কিন্তু উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত। সেসব নিয়ে আপনার প্রতিবেদনটি? জি। দর্শক, আমরা যেসব সমস্যার সম্ভাবনার কথা শুনছিলাম সেসব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী SM রাশেদ। সেই প্রতিবেদনটি দেখে আসবো। খাদ্যে স্বয়ংসম্পন্ন জেলা কুষ্টিয়া। পদ্মা ও গড়াই নদীর অববাহিকায় অবস্থানের কারণে জেলার কৃষি জমি উর্বর, যার কারণে জেলার বৃহৎ চাল মিলগুলো এই জেলায় অবস্থিত। ব্রিটিশ আমল থেকে এই জেলা শিল্প কারখানা গড়ে উঠেছে। 17.5 লাখ ভোটারের এই জেলায় 60% মানুষের পেশা কৃষি। দেশের চালের 7% চাহিদা মেটায় এই জেলার কৃষক ও চাল মিলগুলো। ধানের পাশাপাশি দেশে পেঁয়াজ উৎপাদনে 5ম জেলা কুষ্টিয়া। সরকারি সহযোগিতা পেলে এই জেলার কৃষকেরা আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। জনগণের মাল যাতে তারা দুর্নীতি করে আত্মসাৎ না করে, সেই সমস্ত লোক যারা প্রার্থী হবে আমার তাদেরই ভোট দেব। সার, কীটনাশক, বীজ এবং সমস্ত দেখভাল করে তাকে আমরা মনোনীত প্রার্থী হিসাবে বেছে নেব।
পদ্মা আর গড়াই নদীর ভাঙনে বারবার ক্ষতির মুখে পড়ে এই জেলার মানুষ। তবে খরা মৌসুমে পদ্মা গড়াই নদীর চরে ফলছে কোটি কোটি টাকার ফসল। সব রকমের সুযোগ সুবিধা যাতে আমাদের পায় এবং সহযোগিতা সবসময় আমাদের যে ক্যান্ডিডেট আমরা আশা করব তার মাধ্যমে পাবো তাকে আমরা বেছে নেব। দক্ষিণাঞ্চলের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ জেলার উচ্চ শিক্ষার বাতিঘর। অন্যদিকে লালনের আখড়াবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, ট্যাগোর লজ, কাঙ্গাল হরিনাথের প্রেস পর্যটন উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় সংসদ নির্বাচনে 4টি আসনে 599টি কেন্দ্র রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সহকর্মী এস এম রাশেদের তৈরি করা প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানেও কিন্তু কুষ্টিয়ার নানান সম্ভাবনার কথা কিন্তু আসলে উঠে আসলো। সেসব সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় সত্যিকার অর্থে সেরকম প্রত্যাশায় কিন্তু করেন এখানকার মানুষ, যারা আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে। আপনার কাছে আরেকটু আসতে চাই যে সব মিলিয়ে আপনার কাছে শুরুতে যেরকম আমি শিল্প সংস্কৃতি নিয়ে জানতে চেয়েছিলাম, সব মিলিয়ে কুষ্টিয়ার যে সম্ভাবনাগুলো আছে এগুলো কাজে লাগানোর জন্য আসলে মোটা দাগে কী কী করণীয় রয়েছে জনপ্রতিনিধিদের? আপনার নাম পরিচয় দিয়ে একটু বলবেন। আমার নাম খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। আমি মনে করি যে বাংলাদেশের 1971 সালের পরে বাংলাদেশ যে 55 বছরের একটি দেশ, সেই দেশে আসলে সম্ভাবনাময় কোনো কাজ কোনো সরকারি তেমন একটা উদ্যোগ নেন নাই। তো এখন একটা নতুন স্বপ্ন দেখতে হবে। সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প এগুলাকে সবই আধুনিকরণ করতে হলে বাংলাদেশে আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়কে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আপনার বরাদ্দ দিতে হবে এবং এখানে কুষ্টিয়া বিশেষ করে একটা সংস্কৃতির রাজধানী হিসেবে এখানে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। তিনি যেরকম বলছিলেন যে সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা জানি যে কুষ্টিয়ায় নানান ধরনের সম্ভাবনা জায়গাও কিন্তু একই সাথে রয়েছে। চালের কথা আমরা যেরকম শুনছিলাম, এর আগে আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এটি একেবারে রেল যোগাযোগের ক্ষেত্রে একটি অনন্য জায়গায় রয়েছে এখন পর্যন্ত। আমরা আরেকটু যেতে চাই যে সব মিলে যে কর্মসংস্থানের যে বিষয়গুলো রয়েছে, যে বেসরকারি উদ্যোগে তো আসলে বিভিন্ন জেলাতে আমরা জানি যে কর্মসংস্থান তৈরি হয়, কুষ্টিয়াতে আসলে সেরকম সম্ভাবনা জায়গাটুকু কতটুকু আছে তা নিয়ে সরকারের আগামী দিনে যারা আসবেন তাদের কি করণীয় আছে? আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাধীনতার 54 বছরে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসাবে অনেকটাই প্রতিষ্ঠিত। কিছু কিছু জায়গা ছাড়া আমরা মনে করি কর্মসংস্থানের ক্ষেত্রে কুষ্টিয়া অনেক পিছায় আছে। এখানে কর্মসংস্থানের অনেক সুযোগ আছে, যেমন স্বল্প পরিসরে গার্মেন্টস কারখানা করা যেতে পারে। অনেক কাজ করার সুযোগ আছে। আপনি বলছিলেন যে অনেক জায়গায় শূন্যতা আছে, সেই জায়গায় কিছু কাজ করার সুযোগ আছে। আমি একজন সঙ্গে কথা বলতে চাই, আপনার নাম পরিচয় একটু বলবেন। আপনার কাছে একটু জানতে চাই যে যেসব জায়গায় আসলে বেশিরভাগ জায়গায় অনেক জায়গায় মানুষ বেকার থাকে, কর্মসংস্থান তৈরিতে আসলে বেসরকারি সরকারি উদ্যোগটা আসলে কীরকম হতে পারে? আসলে এটা তো সম্পূর্ণ সরকার রাষ্ট্রীয়ভাবে হয়। তো আমার অভিজ্ঞ ব্যক্তিরা যেগুলো কথা তখন বললো শুনলাম, তো সেই অনুপাতে যদি এখানে একটা বিশ্ববিদ্যালয় বা পর্যটক কেন্দ্র গড়ে ওঠে। আরেকটা বিষয় আপনারা এতক্ষণ যেটা বলতেছিলেন যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, সেই হিসাবে আমরা শিল্পীরাও কিন্তু এর মধ্যে, তো আমাদেরকে নিয়ে তারা যেন একটু রাষ্ট্রীয়ভাবে ভাবে। আমি যেহেতু শিল্পী, আপনার কাছে একটি প্রশ্ন আমি করে রাখতে চাই যে বিনোদনের ক্ষেত্রে আসলে যারা বাচ্চারা গড়ে উঠবে, মানসিক বিকাশের ক্ষেত্রে কি পর্যাপ্ত ব্যবস্থা কি কুষ্টিয়াতে আছে? এখনো পর্যন্ত ওই পরিসরে দেখা যায় না, যার কারণে একটা যদি বড় পরিসরে একটা পর্যটক কেন্দ্র এখানে করা হয়, তো এটা তো অবশ্যই এখানে বেকারত্বও কমবে, অনেকে কর্মসংস্থান পাবে। এটা তো করা। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, যেরকম মোহিনী মিল আমরা জানি সেই সময়ে এত নাম করেছিল কুষ্টিয়া, এরপরে কিন্তু আসলে সেরকম আর প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এটির কারণটা আসলে কি? আসলে সব কিছু রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট। মোহিনী মিল এই কুষ্টিয়ার একটি কর্মসংস্থান একটি বড় প্রতিষ্ঠান ছিল, যেটা ইন্ডিয়াতেও এই মোহিনী মিলের নাম, মোহিনী মোহন চক্রবর্তীর নাম শোনা যায় না, এখনও আমরা শুনি ইতিহাসের পাতায়। সেই মোহিনী মিল কিছু চক্রান্তকারীদের কারণে বন্ধ হয়ে আছে। আমরা যারা আগামীতে সরকার গঠন করবে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দেন
এবং এই মোহিনী মিল আবার পুনরায় চালু করবে। সুগার মিলকে সাফল্য দিতে হবে এবং আমাদের যে ভাদালিয়া যে একটা মিল ছিল, যে সুতার মিল, যে মিলটি আজ বন্ধ হয়ে আছে, ওটা প্রাইভেট লেভেলে চলে গেছে। তো এগুলো সমস্ত রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র একটা দেশের দায়িত্ব নিতে হবে। জি, উন্নয়নের মূল চাবিকাঠি হলো জি, উন্নয়নের মূল চাবিকাঠি রাষ্ট্র। তিনি সেটি বলছেন যে সমন্বিতভাবে সে উদ্যোগ নিতে হবে। আমরা আরও কয়েকজন সাধারণ ভোটারের কাছে একটু যেতে চাই। একজন দেখতে পাচ্ছি, জি, আপনার কাছে একটু যেতে চাই যে প্লিজ বসুন। আপনার এই কুষ্টিয়াকে ঘিরে, আপনার কুষ্টিয়ার নাগরিক, কুষ্টিয়াকে নিয়ে ভাবেন, কুষ্টিয়ায় যাপন করেন, কুষ্টিয়া নিয়ে সামগ্রিকভাবে আপনার কাছে কী মনে হয় আগামী নির্বাচনের মধ্য দিয়ে কি কি আসলে উত্তরণ ঘটানো সম্ভব আছে এবং প্রার্থীদের কাছে আসলে আপনার মেসেজটি কী থাকবে? আমার বিষয় হচ্ছে, এটা আমাদের রবীন্দ্রনাথের সোনার বাংলাদেশ আর লালন শাহের সোনার মানুষ, এই দুটোর সমন্বয় চাই। সোনার মানুষ তৈরি হলে সোনার মানুষরাই সোনার বাংলাদেশ গড়তে পারবে। এই জন্য সোনার মানুষ কীভাবে তৈরি হবে, এই ছক আমাদের কষতে হবে। সোনার মানুষকে দিয়ে সোনার বাংলাদেশ গড়লে সোনার বিশ্ব আমরা তৈরি করতে পারবো। আমাদের মোহিনী মিলে সোনার মানুষ থাকলে, আমাদের মিল কারখানা সোনার মানুষ থাকলে সোনার মিল কারখানা তৈরি হবে, তবেই কর্মসংস্থানের সমাধান হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ সর্বপ্রথম সোনার মানুষ তৈরি হতে হবে, সোনার মানুষরাই পারবে সোনার বাংলাদেশ গড়তে। দারুণ, যেমনটা একজন বলছিলেন যে সোনার মানুষ তৈরি করতে হবে লালনের ভাষায়, একই সঙ্গে সোনার বাংলাদেশ গড়তে হবে রবীন্দ্রনাথের ভাষায়, এবং তার মধ্যেও দিয়ে আসলে সোনার বিশ্বও গড়তে পারবে, যেমনটা আসলে বলছিলেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে কিন্তু এই লালনের মাজারের ঠিক উল্টো পাশে যে মাঠটিতে লালন মেলা অনুষ্ঠিত হয়, এখানকার যে চায়ের আড্ডা, চায়ের দোকান, সেই জায়গাটিতে আমরা অনেক মানুষকে পেয়েছি, নানান শ্রেণী পেশার মানুষ এই জায়গাটিতে রয়েছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে কুষ্টিয়ার যেই সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, নাগরিক সুবিধা সব মিলিয়ে আসলে আপনারা কেমন জীবনযাপন করছেন? কুষ্টিয়া তো এত নামী শহর, এত পুরনো শহর, এত ঐতিহ্যবাহী শহর। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া আসলে সর্বপ্রথম থেকেই এটা অবহেলিত। কুষ্টিয়ায় অনেক গুণীর মানুষের বাস, কিন্তু সেই অনুযায়ী যে সরকারি আসুক কুষ্টিয়ার কোনো উন্নয়ন হয় নাই। তা আমরা চাই যেন ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন এই কুষ্টিয়াকে একটু নজরে দেয়। বেসরকারি উদ্যোগগুলো আসলে কীরকম হওয়া উচিত? আমরা জানি যে বেসরকারি উদ্যোগে নানান ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে, কুষ্টিয়াতে সেই সম্ভাবনা জায়গাটুকু তো নিশ্চয়ই আছে, সেটি কিভাবে কাজে লাগাতে পারে? কুষ্টিয়া আসলে মোহিনী মিল, সুগার মিল, এ যাবৎ যে সরকার এসেছে কোনো মূল্যায়ন করেনি। আমরা চাই ভালো সৎ মানুষ এসে এই মোহিনী মিল, সুগার মিল চালু করুক, সৎ মানুষের দ্বারাই পরিচালিত হোক। জি, যেমনটা আসলে একজন বলছিলেন, সৎ মানুষের কথা বলছিলেন। এখানে কয়েকজন আছেন, আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখন কুষ্টিয়া তো আসলে এখানে রবীন্দ্রনাথের মতো মানুষ ছিলেন এখানে, এবং ধ্যানে নিমগ্নে তিনি দারুণ দারুণ কবিতা, দারুণ দারুণ সাহিত্য রচনা করেছেন। লালনের যত সৃষ্টি সব এই জায়গাটিতে বসে হয়েছে। এত দারুণ একটি জায়গায় সামনের দিকে বাংলাদেশে যখন এই কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কুষ্টিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কী ধরনের পদক্ষেপ হতে পারে? সামনের নির্বাচনে আপনার প্রত্যাশাটা কী? না, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা লাগলে এই যে কুষ্টিয়া জেলার 4টা আসন আছে, 4টা আসনেই ইনসাফভিত্তিক যারা দেশে কায়েম করতে চায় তাদেরকেই বিজয় করা উচিত। যেরকম একজন, ধন্যবাদ আপনাকে, একজন বলছিলেন যে যারা আসলে জনগণের জন্য কাজ করবে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদেরকে তিনি বলছেন যে তাদেরকে বিজয়ী করার কথা। আমরা আসলে এরকম নানান ধরনের মতামত মানুষের আছে, যেটি নির্বাচনকে ঘিরে। আমরা জানি যে গড়া এবং পদ্মাকে ঘিরে কিন্তু আসলে যেই এই কুষ্টিয়া শহর, সেই কুষ্টিয়া শহরে কিন্তু আসলে নানান ধরনের অসুবিধাও কিন্তু রয়েছে। আমরা জানি যে এই জায়গাটিতে কিন্তু আসলে যেই গড়াই নদীতে কিন্তু নানান ধরনের দূষণ রয়েছে, যেটি আসলে এখন পর্যন্ত কিন্তু যে খাল খনন সেটি নিয়েও কিন্তু আসলে কার্যকর পদক্ষেপ সরকারের তরফ থেকে হয়নি, এমন অভিযোগ কিন্তু নানান কিছু রয়েছে। আপনার নাম পরিচয় একটু জানতে চাই, আপনার কাছ থেকে নদী, খাল, এই দূষণ সব কিছু সম্পর্কে একটু জানতে চাই। আসলে নদী, কুষ্টিয়ার মানুষ হিসাবে আমাদের সৌভাগ্য, আমরা পদ্মা নদীর মালিক। আরও সৌভাগ্য, আমরা গড়াই অর্থাৎ আগেকার গৌরী, এই গড়াই নদীর মালিক। আমরা আরও বলতে পারি চন্দনা, সাগরখালি, ডাকুয়া, কালী নদী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা, এটাও কালী নদী, যদি এখন ভরাট করে এখন ওটাকে অন্য অবয়বে রূপ দেওয়া হয়েছে, কিন্তু এখানেই লালন ফকির মহাত্মা উনি ভেসে এসেছিলেন, এবং এইখানে ঘাট ছিল, এই ঘাট থেকে ওনাকে উদ্ধার করে ওনার সেই পালিত মা। নদীর যদি প্রসঙ্গ বলি, নদী, আপনি বলছিলেন যে আপনি পদ্মা নদীর মালিক, এই যে আবেগ অনুভূতি, এটিকে আসলে একই সঙ্গে গড়াই নদী এখানে রয়েছে, সেটি আসলে কি অবস্থা? আমরা জানি যে খনন কাজের কি অবস্থা, সেটিকে কেন্দ্র করে নানান ধরনের মানুষের স্বাস্থ্যের অবনতির ঘটনাও তো ঘটছে।
আসলে নদীর কথা যদি বলি, সেটা হচ্ছে গড়াই নদী জন্য আমরা আরও গৌরবান্বিত। এই কারণে সুন্দরবন টিকে আছে গড়াই নদীর কারণে। আজকে যদি গড়াই নদী মরে যায়, সুন্দরবন টিকবে না। কেন? কারণ হচ্ছে সাগরের যে লবণাক্ততা, তার যে মাত্রা, যে পিপিটি পরিমাণ লবণ সাগরের পানি জোয়ারে উঠে আসে এবং লবণ পানি যেটা সুন্দরবনকে গ্রাস করে, সেইটাকে ভেঙে, সেই লবণকে ভেঙে চুরমার করে দেয়। একমাত্র উৎস হচ্ছে গড়াই নদীর পানি। আমরা এই কারণে গড়াইকে নিয়ে, সুন্দরবনকে নিয়ে গর্বিত। শহরের অনেক জায়গায় তো আপনার খাল খনন এখন পর্যন্ত অনেকের কাছে এটি এক ধরনের খননের প্রসঙ্গটা যদি আসে, অনেকে দখল দূষণে বিপর্যস্ত। এটা আসলে পরিবেশ নিয়ে, নদী নিয়ে বলতে গেলে অনেক সময় লাগে। দখল, দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নানা কারণে নদী মারা যাচ্ছে। যেমন বালুর টিউমার, অর্থাৎ সরকারের এখানে আসলে ভূমিকাটা কীরকম? যে ডুবো চরগুলা রয়েছে, সেইগুলা হচ্ছে এক একটা টিউমার নদীর। নদী সবসময় জীবন্ত সত্তা, তাকে জীবন্ত রাখতে হয়। আর নদীর যৌবন বলতে শুধু জলের স্রোতকে বোঝায়। সরকার গড়াই নদীকে খনন করে প্রতি বছর। নানান কথা আসে, নানান পরিকল্পনা গ্রহণ করা হয়, নদী খনন করা হয়। একটা সরু চ্যানেল তৈরি করা হয়, তারপরে যে বালুগুলা কেটে পাশেই স্তূপ করা হয়, সেইগুলো আবার সেখানেই ফেরত আসে। অর্থাৎ পরের বছর আবার ওই বালু সরানোর জন্য প্রক্রিয়া গ্রহণ করতে হয়। এইটা আসলে আমার বলবো যে যারা করেন বা যারা করান, তারা নদীর সাথে প্রতারণা করে। আপনি বলছেন যে প্রকল্প হয়, কিন্তু সেটা আসলে বাস্তবায়িত হয় না ঠিক অর্থে। আমি আপনার কাছে আবারও আসব। আমরা যেরকম আসলে নদীর কথা শুনছিলাম, যে দখল দূষণে বিপর্যস্ত দেশের বিভিন্ন জায়গা, নদীগুলোর যে অবস্থা, কুষ্টিয়াতেও গড়াই নদী নিয়ে তেমনটি আসলে আমরা শুনছিলাম। আমার আরও অনেক মানুষ রয়েছেন, নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তাদের কাছ থেকে আমি আসলে জানতে চাই, আরেকজনের কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়া যে জীবন মান বা নাগরিক যে অধিকারগুলো রয়েছে, সেই জায়গাগুলো আসলে আপনাদের কাছে কীরকম আছে, আর যারা জনপ্রতিনিধি আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা জায়গাটি? আমাদের প্রত্যাশা, আমাদের এখানে যে জনপ্রতিনিধি আসুক নির্বাচিত, আমরা চাই কুষ্টিয়ায় আপনার যে গ্যাস হলে মিল কারখানা হবে, উন্নয়ন হবে। যেরকম আমাদের কৃষিতে আপনাদের খুব সমস্যা, কৃষিতে যেন সারের সংকট। এই আমাদের যে নেতাকর্মী আসুক, যে নেতায় আসুক, যে প্রতিনিধি আসুক, তা দেখতে হবে কৃষিতে কৃষকের যে সারের যে সংকট বর্তমান, এখন সার পাওয়া যাচ্ছে না মাঠে, এখন সারের প্রয়োজন, কিন্তু এই জিনিসটা আমাদের নাই। আমরা চাই যে প্রতিনিধি আসুক আর কৃষকের উপর নজর দেবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মানে সারের পর্যাপ্ততা নাই, সেটি আপনি বলছেন যে সার যাতে করে পর্যাপ্তভাবে পায়। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয় যদি একটু ছোট করে বলেন, যে কৃষিক্ষেত্রে আসলে দারুণ সম্ভাবনার একটি জেলা কুষ্টিয়া, সেটিকে আরও বেশি কৃষককে আরও প্রণোদনা বা আরও সহযোগিতা করার জন্য কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনার ছোট করে একটু মতামত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আমি বলতে চাই যে কৃষি মানুষের একমাত্র জীবনকে বাঁচিয়ে রাখে কৃষি। আর এদের জন্য আমি চাই যে দেশে সার, ফাঁস, গোবর যে জাতীয় জিনিসগুলো আসে এবং গভর্নমেন্টের যে সহযোগিতাগুলো করণীয় প্রয়োজন আছে, যে গভর্নমেন্টই আসুক এদের জন্য অবশ্যই সহযোগিতা করে এবং সহযোগিতার হাত বেড়ে দেয়। জি ধন্যবাদ। আসলে বলছে যে সরকারি আসুক যাতে করে কৃষিক্ষেত্রে আসলে সহযোগিতা অব্যাহত রাখে, তেমনটি কিন্তু তিনি বলছিলেন। আমি আর একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে কুষ্টিয়া তো লালনের শহর, রবীন্দ্রনাথের শহর, শিল্প সাহিত্যের শহর। এই জায়গা আসলে সব মিলিয়ে আগামী দিনে কুষ্টিয়াকে কোন মাত্রায় নিতে চান, কোন কোন জায়গাগুলো মোটা দাগে আর উন্নয়ন করা প্রয়োজন? আসসালামু আলাইকুম, লালন স্যার তরফ থেকে জয়গুরু। বাবা লালন স্যার গান সারা বাংলাদেশে ছড়াতে চাই বা প্রোগ্রাম করতে চাই, যেন কোনো আগামীকে না আসে, কুষ্টিয়া আরও জাকজমন হয়ে উঠুক বাবা লালন স্যার নিয়ে, এইটুকুই চাই। আমরা যাতে কোনো কোথাও না যাইয়ে যদি আগামীকে না খাই, হামলা লুটপাট এগুলোর জন্য না করে। জি ধন্যবাদ। সরকারের কাছে আমি ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে লালনের গানকে সারা বিশ্বে তিনি পৌঁছে দিতে চান। আমরা জানি যে সারা দেশেই আসলে নির্বাচনী যে জমজমাট, সেটি কিন্তু আসলে পরিবেশ তৈরি হয়ে গেছে। একটু যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন আমার সহকর্মী, জানাবেন সেখানকার নির্বাচনী হালচাল।
এই যে পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরীতে এবং কালীগঙ্গা বেষ্টিত মানিকগঞ্জ জেলা, এখানে 3টি সংসদীয় আসন রয়েছে এবং রাজধানীর খুব ঢাকা নিকটবর্তীতে এই জেলাটি হলেও সেই রকম কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো বিগত সময়ে অর্থাৎ দেশের বেশিরভাগ সময় স্বাধীনতার পর থেকে বিএনপির ঘাঁটি হলেও এখানে কিন্তু সেই বিগত সময়ে এই 3টি আসনেই আওয়ামী লীগ দখলে নিয়েছিল এবং সেই ক্ষেত্রে এখন কিন্তু মরিয়াট যে বিএনপি এই 3টি আসনকে আবার তাদের দখলে নেওয়ার জন্য এবং সেই সাথে কিন্তু জামায়াতে ইসলাম এবং অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে জোর ঝাঁপ চালাচ্ছে তাদের এই সিটগুলো নেওয়ার জন্য। তবে এখানে যে অর্থনৈতিক অবস্থা, যেহেতু কৃষি প্রধান এখানের রয়েছে, সেই ক্ষেত্রে এখানে রাস্তাঘাট অর্থাৎ গ্রামীণ রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি, অর্থাৎ গ্রামীণ রাস্তাঘাটের বেহাল অবস্থাতে রয়েছে। এখন কিন্তু ভোটাররা তাদের ছক করছে, কারণ বিগত সময়ে এই জেলাতে যারা এসেছেন নির্বাচিত হয়ে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি অনুসারে কিন্তু কোনো কাজই তাদের বাস্তবায়ন হয় নাই। সেই ক্ষেত্রে তারা কিন্তু চাচ্ছে যে আগামীতে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবেন এবং কাজ করবেন তারা যেন হয় স্বচ্ছ, নিরপেক্ষ এবং যারা যুবক রয়েছে, নতুন ভোটার রয়েছে, তারা চাচ্ছে যে এইটা যে সামনের দিনগুলো হবে অবাধ এবং কি কোনো দুর্নীতি থাকবে না। তবে মানিকগঞ্জের যে ভোটার রয়েছে, যদি মোট ভোটারের কথা বলি, সেটা হচ্ছে 13,26,241 জন ভোটার রয়েছে। এর মধ্যে 6 লক্ষ ভোটার কিন্তু রয়েছে শুধু পুরুষই এবং নারী ভোটার রয়েছে 6 লক্ষ অধিক। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে এখানে কিন্তু 65,775 জন নতুন ভোটার রয়েছে। এইটা ভোটারের চাচ্ছে যে তাদের যে সামনের দিনগুলো হবে স্বচ্ছ, অবাধ। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। আমরা শুনছিলাম মানিকগঞ্জের নির্বাচনের হালচাল নিয়ে। আমরা আবারও ফিরতে চাই কুষ্টিয়াতে। আমরা জানি যে কুষ্টিয়াতেই কিন্তু আসলে বাংলাদেশের প্রথম যে রেল যোগাযোগ রেল স্টেশন সেটি স্থাপিত হয়। এখন পর্যন্ত কিন্তু সর্বাধিক কিন্তু আসলে রয়েছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয়টি একটু বলে আপনার কাছে একটু জানতে চাই যে যোগাযোগ ব্যবস্থায় তো রেলে তো বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে কুষ্টিয়া, এখন পর্যন্ত সড়ক পথের কী অবস্থা, রেলপথের কী অবস্থা? ধন্যবাদ। আমি সুলতান আহমেদ, আমি খোকসা সরকারি কলেজের একজন সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আসলে কুষ্টিয়া শহর ব্রিটিশ আমল থেকেই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব ভালো। পরবর্তীতে কালের বিবর্তনে অনেক রাস্তা হারিয়ে গিয়েছে। যেমন কিনা আমাদের কুষ্টিয়া জেলাতে রেলওয়ের কথা যদি আমরা বলি 10টা স্টেশন আছে আমাদের, বাট তেমন গুণগত মান ট্রেনের তেমন গুণগত মান নাই। আবার দেখেন লালনের একটা সুন্দর পথ, জাতীয় অনুষ্ঠান হয় এখানে, লালনের কোনো রাস্তা নেই। মেইন রোড থেকে লালনে ঢুকতে গেলে সরু রাস্তা। এরকম অহরহ অনেক অজস্র রাস্তা আছে যে রাস্তাগুলো সংস্কার না হওয়ার কারণে আজ পর্যন্ত এই যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা খুবই নাজেহাল অবস্থা। নাগরিকদের তরফ থেকে এই দাবিগুলো কি এর আগে উঠে আসেনি? বহু প্রত্যেক সরকারের আমলেই নাগরিকরা এই জাতীয় দাবিগুলো করে আসছে, কিন্তু কোনো তেমন প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে যোগাযোগ ব্যবস্থা আসলে যেরকম রেলের কথা বলা হয় সেটি যেমন আছে, একই সঙ্গে সেখানে কিন্তু নানান ধরনের অভিযোগের জায়গাও কিন্তু রয়েছে। আমি একটু কথা বলতে চাই এস এম রাশেদ, যিনি সময় টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন কুষ্টিয়ায়। মানুষের নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থার যেরকম 10টি স্টেশনের কথা আমরা জানি, সেটির মান নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সব মিলে আসলে এই দাবিগুলো তো নিশ্চয়ই এর আগে উঠেছে। এর আগে যারা দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি, তারা কি কোনো কার্যকর ভূমিকা রাখেনি? আসলে মূলত যে দাবিগুলো ছিল সেগুলো বিশেষ করে গ্রাম্য অবকাঠামো, যেটা এখন মূল সমস্যা আমরা দেখতে পাই। মূলত এখানে 2টি মহাসড়ক গিয়েছে, জাতীয় মহাসড়ক গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিক সড়কগুলো রয়েছে এবং মূলত এই জেলা থেকে আশেপাশে 5 জেলার একই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা চালু আছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিশেষ করে মহাসড়কগুলোর বেহাল দশা থাকে সবসময়। অধিকাংশ সময় এটি আমরা বিগত আমলেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি যে মহাসড়কগুলোর আসলে বেহাল দশা থাকে।
এ বিষয়ে বিগত আমলেও আসলে খুব বেশি আমলে নেয়নি এবং এখনও কিন্তু একই অবস্থায় রয়েছে। দীর্ঘদিন তো আর একটা সেতু নির্মাণেরও তো একটি দাবি ছিল কুষ্টিয়ায়। হ্যাঁ, যেটি সেতু নির্মাণের দাবি আছে সেটা হলো আপনার একটা সেতু দাবি এখন পর্যন্ত রয়েছে। ইতিমধ্যেই গড়াই ব্রিজের উপরে কিন্তু প্রায় 5টি সেতু বর্তমান রয়েছে এবং আরেকটা সেতু খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। এটি খোকসায় একটা সেতু চালু হবে শুধুমাত্র আপনার সাধারণ মানুষ যারা আছে যোগাযোগ ব্যবস্থার কারণে, কারণ এই সেতুগুলো আসলে যদি চালু হয়ে যায় এবং যদি সঠিক যদি হয় তাহলে আসলে ঝিনাইদহের সাথে ঢাকার যোগাযোগটা আরও সহজ হয়ে যাবে, আশেপাশের জেলাগুলোর সাথে যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। যেমনটা আসলে বলছিলেন যে যোগাযোগ ব্যবস্থা যদি আরও বেশি কার্যকর হয় তাহলে এই এলাকা, আশেপাশের এলাকা অর্থাৎ পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি আরও বেশি উন্নত হবে। আমরা একটু কথা বলতে চাই নারী উদ্যোক্তা। সব জেলাগুলোতে আমরা দেখছি নারীরা উদ্যোক্তা হিসেবে একেবারে নামছেন এবং তারা কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি করছেন। আমার সঙ্গে আমরা এমন একজনকে পেয়েছি। আপনার নাম পরিচয় একটু জানতে চাই এবং কুষ্টিয়ায় এখন পর্যন্ত নারী উদ্যোক্তাদের কি অবস্থায় রয়েছে, তাদের নিরাপত্তার জায়গাটি কীরকম, সব মিলে যদি ছোট করে একটু বলবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি মোসাম্মদ তরিফা নাজমিনা, আমি একজন উদ্যোক্তা। তো উদ্যোক্তা হিসাবে আসলে কথাটা শুরু করব তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। আজকে যে উদ্দেশ্যে আজকে আপনাদের এই প্রোগ্রামটা, একটা নির্বাচনের ইস্যু নিয়ে, তো তাই না, যেখানে হচ্ছে কি যে আমাদের নারীদের ভোটেও কিন্তু নির্বাচিত হচ্ছে, বাট আজকের এই প্রোগ্রামে নারীর যে বৈষম্য, এটা দেখে আমি প্রথমত একটা অবজেকশন দিয়ে রাখলাম যে নারীদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমেই আপনি নিশ্চয়ই অন্যদের কথাও বলবেন। আমি সেইটাই বলতে চাই যে আসলে যে গ্রামের যেই নারীদের সাথে আমি কাজ করি, তারা ট্রাঙ্কের যেই পাট ভাঙ্গা শাড়িটা অনেক দিন পর পরে তারা ভোট দিতে চায়, তাদের ভোটে কিন্তু নির্বাচিত হচ্ছেন। সেই সব নারীদের সাথে আমি কাজ করি যাদের জীবনে কিন্তু সেই রকম আনন্দ নাই। সো আমার যে উদ্যোগ অরুণিমা, সেখানে কিন্তু প্রায় 3000 নারী কর্মসংস্থান হচ্ছে। আমি একজন নারী, আমি এক শিক্ষকতা করেছি, তারপরে স্বেচ্ছাবসরে এসে আমি কাজটা করছি। এখানে কিন্তু বাংলাদেশে অপার সম্ভাবনা, যে দেশের এত বড় একটা জনশক্তির একটা অংশ হচ্ছে নারী, তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া, এইটা যদি দেওয়া যায় তাহলে পারে কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ধরনের ভূমিকা নিতে পারে এটা বলতে চাচ্ছি। সেটা হলো কি যে যেমন ধরুন আমরা প্রোডাকশনে আছি, বাট আমাদের মার্কেটিংয়ের দরকার। আমরা অনলাইন বিজনেস করছি, সেক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট টিম দরকার। এরকম কোনো কিন্তু সিস্টেম নাই। যেমন রিসেন্ট হচ্ছে কি যে ফেসবুকের একটা হচ্ছে কি যে অ্যালগোরিদমের কারণে একটা কিছু অনলাইন বিজনেসের অনেক উদ্যোক্তা আমাদের কিন্তু বিপদে পড়েছিলেন। সেটার কিন্তু সাপোর্ট করতে আমাদের বাংলাদেশে কোনো ফেসবুকের কোনো অফিস নেই বা এরকম কোনো আইসিটি সাপোর্ট দেওয়ার নাই। আমরা কিন্তু অনেক ঘুরে আমরা নিজেরা এটা সলভ করলাম। আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসেবে আসবেন তাদের কাছে আপনি কি চান, ছোট করে যদি একটু বলেন। আমার চাওয়া একটাই, আমি চাই যে সকল নারী সমতা। এখানে হচ্ছে কি যে নারীদেরকে যদি আপনারা আনেন তাহলে পারেই দেশের উন্নয়ন হবে। নারীদের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সমান সুবিধা পাবে। একই সঙ্গে আপনি আসলে প্রযুক্তিগত যে সহায়তা সরকারের তরফ থেকে সেটি চাচ্ছেন। আমরা একটু স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। কুষ্টিয়াতে আমরা জানি যে 250 শয্যার একটি হসপিটাল রয়েছে, আরও নানান ধরনের বেসরকারি হাসপাতালও কুষ্টিয়াতে আছে, কিন্তু আসলে আশেপাশের অনেক জেলার মানুষও কিন্তু আসলে কুষ্টিয়াতে চিকিৎসা নিতে আসেন। সেখানে আসলে কী অবস্থা, স্বাস্থ্যের আসলে কী অবস্থা? ধন্যবাদ সময় টিভিকে। আমি মোহাম্মদ রাসেলউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক কুমারখালী থানা বিএনপি। তো আসলে যেই জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন এটা কুমারখালী থানার অন্তর্গত। আমি যেহেতু কুমারখালী থানার মানুষ, প্রথমে কুমারখালী থানা দিয়েই শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কুমারখালী থানাতে 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে, সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। বিশেষ করে গ্রামগঞ্জের গরিব দুঃখী মায়েরা, প্রসূতি মায়েরা আসলে সেখানে গাইনি ডাক্তার সংকট আছে। সেখানে কোনো সার্জারি যে বিভাগ সেটা বন্ধ আছে। সেখানে তারা কখনো সিজারিয়ান অপারেশন করা লাগলে সেটা হয় না, সেটা তাদেরকে ক্লিনিকে যে উদ্বৃত্ত টাকা দিয়ে সেখানে অনেক টাকার বিনিময়ে সিজার করতে হয়। তারপরে আপনার কার্ডিওলজি বিভাগ তো নেই, মানে কার্ডিওর কোনো ডাক্তার নেই। সেখানে কেউ বুকের পেন নিয়ে হসপিটালে আসলে, আমাদের কুমারখালী 50 শয্যা বিশিষ্ট হসপিটালে আসলে সেখানে তারা ওটা অ্যাসিডিটির পেন না হার্টের পেন সেটা তারা আইডেন্টিফাই না করে তারা কুষ্টিয়াতে পাঠিয়ে দেয়। কুষ্টিয়া যখন আসে, কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল আছে সেখানে তো আশেপাশের অনেক ডিস্ট্রিক্টের মানুষ ট্রিটমেন্ট নেয়। সেখানে একেবারে জরাজীর্ণ অবস্থা, ডাক্তার তো সংকট আছেই, সেখানে সবসময় ডাক্তার সংকট এবং শয্যাও সংকট। মেডিকেল কলেজ আমরা একটি জানি, সেই হসপিটালটার কি খবর? মেডিকেল কলেজ একটা আমাদের এখানে প্রতিস্থাপন হয়েছে, সেটার অবস্থা আপনার সেটা মেডিকেল কলেজ হওয়ার পরে যে জাতীয় মেশিনারি যেখানে প্রতিস্থাপন করার কথা ছিল সেইগুলো তারা সেই সময় প্রতিস্থাপন করেন নাই। অনুন্নত মেশিনারিজ দেওয়ার কারণে সেগুলো তারা গ্রহণ করেন নাই, যার কারণে চিকিৎসা সেবা অত্যন্ত ব্যাহত হচ্ছে।
জি জি ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে স্বাস্থ্যের যে ব্যবস্থা আসলে সেটিও কিন্তু আসলে পুরোপুরি সচল না, অর্থাৎ হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, কিন্তু সেই হসপিটালটি কার্যকর করার ক্ষেত্রে কিন্তু আসলে নানান ধরনের ব্যত্যয় কিন্তু সেটি রয়েছে। আমরা একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি এই দক্ষিণাঞ্চলের একটি অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটু শিক্ষা অবস্থান একটু জানতে চাই যে বাচ্চারা পড়াশুনো করলে পরে স্কুল কলেজ মাদ্রাসার যে অবস্থা, সব মিলিয়ে শিক্ষার মানের কি অবস্থা রয়েছে কুষ্টিয়াতে? অসংখ্য ধন্যবাদ সময় টিভি চ্যানেলকে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল। আসলে কুষ্টিয়া শুধু সাংস্কৃতিক রাজধানী না, আমরা মনে করি কুষ্টিয়া লেখাপড়ার জগতেও এটা রাজধানী। কারণ কুষ্টিয়াতে অনেক পতিতযশা লোকজন কুষ্টিয়াতে জন্মগ্রহণ করছিলেন, কাঙাল হরিনাথ সহ আমাদের রাধা বিনোদ পাল। শিল্প সাহিত্যে অনেক অবদান রেখেছেন, যেমনটা আসলে একজন বলছিলেন যে শুধুমাত্র শিল্প সাহিত্য না, একই সঙ্গে শিক্ষা অবদান রেখেছে কুষ্টিয়া, সেটি আরও এগিয়ে যাবে তেমনটি কিন্তু প্রত্যাশা। আমি আমার ডান পাশে আর অনেক মানুষ রয়েছেন, দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে সামনে নির্বাচন রয়েছে, কুষ্টিয়ার সামগ্রিক উন্নতির জন্য আসলে কেমন জনপ্রতিনিধি আপনি বেছে নেবেন? নির্বাচনের বিষয় বিগত 16 বছর কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই। এবার যদি সুষ্ঠুভাবে ভোট হয়, যদি মানুষ দিতে পারে, তাহলে যোগ্য ব্যক্তি দেখিয়ে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কুষ্টিয়ায় উপরে অনেক কিছু কাজ বাকি রয়েছে। বিগত সরকার এসে কুষ্টিয়ায় কোনো কাজ করে নাই, অতীতে কাজ হয়নি ঠিকমতো, আগামীতে সেটি প্রত্যাশা করছে। জি, অতীতে কাজ হয়নি, আগামীতে প্রত্যাশা করছি। যেরকম আসলে একজন ভোটার নাগরিক, তিনি আসলে বলছেন যে এর আগে যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, যে জায়গাগুলোতে কাজ হয়নি, সেটা আগামী দিনে হবে, সেই প্রত্যাশা কিন্তু তার মধ্যে রয়েছে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে এবং কুষ্টিয়া একটু ঐতিহ্যবাহী শহর, আগামী দিনে কেমন কুষ্টিয়া দেখতে চান ছোট করে? আসলে কুষ্টিয়াটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরের থেকে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম বাংলাদেশের কুষ্টিয়া জেলাকে অস্থায়ী রাজধানী হিসাবে যুদ্ধ পরিচালনা হয়েছে। মুজিবনগর সরকার নগরেরও রাজধানী এটা, কিন্তু এতই অবহেলিতভাবে পড়ে আছে কিছু মৌলবাদী যে শিক্ষা এবং শিল্পটা ধ্বংস করে দেওয়ার জন্য মাঝে সাঝে লালনের মাজারকেও পুরাই দিতে চাই। এই জাতীয় যাতে কাজ না হয় এবং উন্নয়ন যে বেঁধে আছে, এখানে দেশ স্বাধীনের পরের থেকে যা উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট কলেজ স্কুল মাদ্রাসা বিএনপির পক্ষ থেকে আসছে, এবং বিএনপি যদি নির্বাচিত হয়, ধন্যবাদ, 100% এই কুষ্টিয়া জেলাটা। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে বলছেন, একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে তিনি আসলে জোর দিচ্ছেন যে আগামী দিনে যারাই ক্ষমতা আসবেন তারা যাতে করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে, সেটি তার দাবি। আমি আরেকবার একটু কথা বলতে চাই SM রাশেদ আপনার সঙ্গে, যে আমরা তো জানি যে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার, তিনি এই কুষ্টিয়া জেলাতে জন্মগ্রহণ করেছেন এবং সারা বাংলাদেশে তার গ্রামীণ সাংবাদিকতায় তার অনবদ্য ভূমিকা রয়েছে। ছোট করে একটু জানতে চাই, তাকে নিয়ে একটি জাদুঘর আমরা জানি যে কুষ্টিয়াতে আছে, সেটির কার্যক্রম কীরকম চলছে? একটি জাদুঘর রয়েছে, কিন্তু কাঙ্গাল হরিনাথের যে প্রেসটি ছিল, সেই প্রেসটি এখনও সম্পূর্ণভাবে জাদুঘরে পৌঁছায়নি। এটি মূলত প্রেসটা যার মালিক, প্রকৃত মালিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের পরিবার কিছু অংশ দিয়েছে আর কিছু অংশ আসলে রেখে দিয়েছে। তবে এইটা আসলে কুষ্টিয়ার সাংবাদিকতার যে যারা আছেন এবং এখানে যারা সুধী সমাজ যারা আছেন, তারা সবাই এটা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করছেন একটি এই যাতে প্রেসটা যাতে জাদুঘর, যেহেতু একটি কাঙ্গাল হরিনাথ মজুমদার একটা জাদুঘর রয়েছে, এই প্রেসটা যাতে পুরোটা অংশই জাদুঘরের আওতায় নিয়ে আসে। জি, আপনাকে ধন্যবাদ। তিনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিকরণ করার জন্য বলছিলেন যে কাঙ্গাল হরিনাথের যে জাদুঘর রয়েছে সেটি। আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, নির্বাচনী পরিবেশ নিয়ে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, সব মিলে যদি ছোট করে একটু বলবেন। নির্বাচনের পরিবেশ আসলে সামগ্রিক অর্থে নিরাপত্তা কেমন, মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা, সেটি কীরকম? আমি আসলে এই প্রশ্নটা আপনি আরেকজনকে করেন, আমি লালন অনুসারী হিসেবে একটা শুধু কথা বলতে পারি যে আমরা লালনের একটা বাণীর মধ্যে পাচ্ছি যে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাই হবে। তো আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে ভেদাভেদ থাকবে না, সম্প্রীতির ভালোবাসা ভক্তি ভালোবাসার একটা মানবতাবাদী সমাজ গড়ে উঠবে, যেটা শুধু কুষ্টিয়ার আঞ্চলিক চাহিদা নয়, এটা মানে সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর প্রত্যাশা যে আমরা যাতে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। যে আপনি বলছিলেন যে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য, সেটি আসলে এই জায়গা থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে সরকারের উদ্যোগ, সেটি কি আছে কার্যকরভাবে? মানে এটা আসলে সরকারি উদ্যোগ, এটা তো মানুষেরই কাজ হবে যে ছড়িয়ে দেওয়ার জন্য। সরকার হয়তো পৃষ্ঠপোষকতা করবে, তো এটা সময়ের সঙ্গে হবে। এখন সেটা সামনে যারা ক্ষমতায় আসবে বা নির্বাচিত হবে তাদেরও আসলে মানে ফিউচার ফোকাসড হইতে হবে। এখন তো আর
প্র্যাগমেটিক ধারণা নিয়ে বা আদি ধারণা নিয়ে পড়ে থাকলে তো আসলে সামনের দিকে ডিজাইন করা যাবে না, এটুকু তো স্বাভাবিক ব্যাপার। জি ধন্যবাদ আপনাকে। যে আমরা শুনছিলাম যে লালন সাহের কথা বলছিলেন যে যাতে করে আসলে এটি সরকারি পৃষ্ঠপোষকতা আরও যাতে করে কার্যকর হয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, সেরকমটি একটি বিশ্ববিদ্যালয়ের দাবিও কিন্তু আসলে সেটা আমরা দেখছিলাম। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা এই জায়গাটিতে অনেকক্ষণ ধরে বসে আছেন আজকে এই ঠান্ডার মধ্যেই। আপনার কাছে একটু জানতে চাই যে এই ঠিক মাজারের উল্টা পাশে আমরা এই জায়গাটিতে আজকে কথা বলছি যে আগামী দিনে যে শিল্প সাহিত্যের শহর কুষ্টিয়া, এটিকে আরও সমৃদ্ধ করার জন্য আসলে কী করণীয় আছে, আগামী দিনে কি করতে পারে? ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার জন্য। বিষয়টা হচ্ছে যে লালন একাডেমি এটা সারা পৃথিবীর মানুষের। তো লালন একাডেমিতে যে উন্নয়ন হওয়ার দরকার সে উন্নয়ন কিন্তু আমরা পাইনি। আর আমরা যারা শিল্পীবৃন্দ আছি আমরা অবহেলিত হয়ে, একদম সম্পূর্ণ অবহেলিত হয়ে পড়ে আছি। হ্যাঁ, আমাদের কোনো মূল্যায়ন না, যা আমাদের জন্য সারা বাংলাদেশ না, শুধু আমেরিকা, জাপান, লন্ডন, সুইডেন সব কান্ট্রি, ভারত টারত সব কান্ট্রিতে আমাদের জন্য লালনের আপনার এই ফোকাসটা আমরা তাকে দিয়েছি সব জায়গায়, কিন্তু আমাদের মূল্যায়ন, শিল্পীদের মূল্যায়ন হবে না। সরকারের তরফ থেকে কার্যকর পদক্ষেপ আপনারা চান? আমরা 100 বার চাই সরকারি কার্যকলাপ। তো আমরা চাই এই কারণে যে আমাদের একটু বাঁচার পথ করে দেবে, যিনারাই এই কুমারখালী থানাতে আসুক এমপি হয়ে, আমাদের যেন একটু খেয়াল রাখে সবসময়, বাস। জি ধন্যবাদ আপনাকে। যেরকমটি আসলে আমরা শুনছিলাম যে সরকার যাতে করে আরও বেশি কার্যকর ভূমিকা রাখায় সেটি কথা তিনি বলছিলাম। আমরা কিন্তু আলোচনা শুনছিলাম যে আসলে যে কুষ্টিয়া বাঘা যতীনের শহর কুষ্টিয়া, রবীন্দ্রনাথের শহর কুষ্টিয়া, লালনের শহর কুষ্টিয়া, মীর মোশাররফ হোসেনের শহর কুষ্টিয়া, এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা জানি যে বাংলাদেশে যে আগামী দিনে যে বাংলাদেশ গড়বে কুষ্টিয়া, সেই জায়গা আরও বেশি উন্নত হবে, আরও বেশি সমৃদ্ধ হবে, তেমন প্রত্যাশার কথা কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু বলছেন। দর্শক, আমরা প্রতিদিন ঠিক একই সময়ে কিন্তু আসলে আগামী দিন ঠিক একই সময় নির্বাচনের পথচলা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আগামীকাল আমরা থাকবো ঝিনাইদহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।